আজ 14ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডের সকাল থেকেই মির্জা মঞ্জিলে এক উৎসব মুখর পরিবেশ। নীলা আর রিমা দুজনেই উচ্ছ্বসিত। ফালাক রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে কাজ করছিল, আর এই দুই চা আর ননদ মিলে তাদের আজকের প্ল্যান শেয়ার করছে ফালাকের সাথে। জানো ভাবি, ঈশান সকালে অফিস যাওয়ার আগেই আমাকে এই লকেটটা গিফট করেছে আর বলেছে রাতের ডিনারে নিয়ে যাবে। আয়ানও কম না ভাবি, সে তো আমাকে এক গুচ্ছ লাল গোলাপ দিয়ে ঘুম থেকে জাগিয়েছে আর বলেছে আজ রাতে নাকি আমাকে নিয়ে লং ড্রাইভে বের হবে। উফ, আমি তো ভাবতেই পারছি না কি পরবো। ফালাক মৃদু হেসে ওদের কথা শুনছে, কিন্তু মনের ভেতরে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা চিনচিন করে উঠছে। তার স্বামী সাদ মির্জা, যে মানুষটা পাথর আর গাম্ভীর্যের চাদরে নিজেকে ঢেকে রেখেছে, তার কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডের উইশ পাওয়া তো দূরের কথা, একটা স্বাভাবিক কথাও যেন অনেক বড় পাওয়া। এইসব কথা শুনতে পায় সাদ আজ একটু দেরি করেই বের হচ্ছিল। তার কানে নীলা আর মীরার উচ্ছ্বাস আর ফালাকের নীরব দীর্ঘশ্বাসটুকু পৌঁছে গেল। লক্ষ্য করল ফালাকের চোখে বিষণ্ণতা, যা সে আড়াল করার চেষ্টা করছে। সাদ কোনো কথা না বলে গট গট করে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু গাড়িতে বসে ড্রাইভারকে স্টার্ট দিতে বলল। সে পকেট থেকে ফোনটা বের করল। সন্ধ্যার আকাশে তখন গোধূলির লাল আভা মুছে গিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তার পাশে সাদের জিপ দাঁড়ানো, গাড়িতে হেলান দিয়ে সাদ দাঁড়িয়ে আছে, পরনে ব্ল্যাক শার্ট। চারপাশে বন্ধুদের দল, আবির, ফয়সাল আর রনি। সাদ অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎ বন্ধুদের দিকে জিজ্ঞেস করলো, শোন, মেয়েদের আসলে কি গিফট দিলে তারা খুশি হয় রে? গয়নাগাটি না? সাদের মুখে এই কথা শুনে তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হা হয়ে গেল। দাপুটে সাদ মির্জা, যার এক কথায় পুরো এলাকা কাঁপে, সে আজ ভালোবাসার দিবসের গিফট নিয়ে চিন্তিত। কি রে সাদ, সূর্য কি আজ পশ্চিমে উঠেছিল? তুই গিফটের কথা ভাবছিস? তা ফালাক ভাবি কি পছন্দ করে, জুয়েলারি নাকি দামি ব্র্যান্ডের পারফিউম? সাদ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে গেল, মনে মনে হাতড়াতে লাগলো ফালাক কি পছন্দ করে। সে কি কখনো ফালাকের কাছে জানতে চেয়েছে তার কি ভালো লাগে? ফালাকের সাথে তো সাদের কোনো ভালো মতো কথাই হয়নি। ফালাক তো সব সময় ওর সামনে ভয়ে কুঁকড়ে থাকে, কোনো আবদার করা তো দূরের কথা, ঠিকমতো চোখ তুলে তাকাতেও সাহস পায় না। সারা দিন শুধু বাড়ির কাজ, রান্নাবান্না আর সাদের মেজাজ বুঝে চলা, এটাই তো ফালাকের জীবন। সাদকে চুপ করে থাকতে দেখে ফয়সাল বলল, দেখ সাদ, ভাবির টাইপ মেয়েদের মন খুব সাধারণ হয়। ওরা হীরা জহরত যত না বোঝে তার চেয়ে বেশি বোঝে সম্মান আর একটুখানি সময়। তুই যদি ওকে আজ একটু সুন্দর কোথাও নিয়ে যাস, তাতেই সে কুপোকাত। মির্জা মঞ্জিলের বিশাল বারান্দায় অন্ধকার করে একা একা বসেছিল ফালাক। আকাশে আজ চাঁদের আলোয়াটাও যেন একটু বেশি মায়াবী। সাদ রুমে ঢুকে চারপাশটা দেখল একবার, বিছানাটা গুছানো, কিন্তু ফালাক কোথাও নেই। হঠাৎ সাদ নিজের অজান্তেই একটু উঁচু গলায় ডাক দিয়ে বসল, ফালাক। বারান্দায় বসে থাকা ফালাক মুহূর্তের জন্য জমে গেল। আজ পর্যন্ত সাদ তাকে শুধু এই বা শোন বলে ডেকেছে, কিংবা একদম সরাসরি কথা শুরু করেছে। এই প্রথম তার নামটা সাদের কণ্ঠে ঝঙ্কৃত হলো। ফালাকের মনে হলো তার নামটা বুঝি এত সুন্দর কোনো দিন ছিল না। আর এক মুহূর্ত দেরি না করে বারান্দা থেকে উঠে দ্রুত রুমে এসে দাঁড়ালো। সাদের সামনে আসতেই দেখলো সাদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদের হাতে একটা ছোট্ট কাগজের প্যাকেট। সাদ একটু ইতস্তত করে প্যাকেটটা ফালাকের দিকে বাড়িয়ে দিল, নে ধর এটা। ফালাক অবাক হয়ে কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নিল। খুলতেই এক রাস মিষ্টি গন্ধে ঘরটা ভরে গেল। ভেতরে যত্ন করে রাখা এক জোড়া সাদা বেলি ফুলের তাজা গাজরা। ফালাকের চোখের পাতা ভিজে উঠল। যে মানুষটা এলাকার মস্তান হিসাবে পরিচিত, যে সারাক্ষণ গাম্ভীর্যের চাদরে ঢাকা থাকে, সে আজ নিজের হাতে তার জন্য বেলি ফুল নিয়ে এসেছে। সাদ ফালাকের বিষয় দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। ফালাক কোনো কথা বলতে পারল না,
শুধু গাছড়াটা নাকের কাছে নিয়ে গভীর করে শ্বাস নিল। সাত বিস্ময় নিয়ে ফালাকের দিকে তাকিয়ে রইল। দেখল ফালাক বেলি ফুলের গাছড়াটা হাতে নিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন সে পৃথিবীর সব চাইতে বড় কোনো গুপ্তধন পেয়েছে। তার চোখ দুটো চিকচিক করছে আর মুখে এক স্বর্গীয় তৃপ্তি। সাত মনে মনে ভাবল, অদ্ভুত তো এই মেয়েটা। আমি ভেবেছিলাম মেয়েরা বুঝি শুধু দামি ব্র্যান্ডের শাড়ি গয়না পেলেই খুশি হয়, অথচ এই সামান্য কয়েকটা টাকার একজোড়া ফুলের গাছড়া পেয়ে এইভাবে হাসছে ও। সাদের মনে পড়ে গেল ফেরার পথে সেই দৃশ্যটা। সিগন্যালে যখন গাড়িটা থামল, তখন এক ছোট ছেলে জানলার কাছে এসে বারবার বলছিল, ও ভাই, আজ তো ভালোবাসার দিন, ভাবির লেগা এই বেলি ফুলের মালাটা নিয়ে যান না, খুব খুশি হইব। সাদ প্রথমে বিরক্তি নিয়ে তাকালেও কেন যেন ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি। পকেট থেকে একটা নোট বার করে দিয়ে মালাটা নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিয়েছিল। তখনও ভাবেনি এই তুচ্ছ ফুলগুলো ফালাকের মনে এতটা প্রভাব ফেলবে। সাদ ফালাকের একদম কাছে এসে দাঁড়ালো। বেলি ফুলের তীব্র মিষ্টি সুঘ্রাণ এখন তাদের দুজনের মাঝে মায়াবী এক সেতু তৈরি করেছে। এত সামান্য জিনিসে কেউ এত খুশি হয় সেটা আগে জানতাম না। চুলে পড়ে নে। ফালাক গাছড়াটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে চুলটা ঠিক করে চেষ্টা করছিল নিজের হাতে মালাটা সুন্দর করে চুলে জড়িয়ে নিতে, কিন্তু কেন যেন তার হাত কাঁপছিল। বারবার বেলি ফুলের মালাটা ফসকে যাচ্ছিল। আয়নায় নিজের প্রতিফলন দেখে ফালাক এক অদ্ভুত আবেশে ডুবে আছে। সাদ দাঁড়িয়ে ফালাকের এই ব্যর্থ চেষ্টাটুকু দেখছিল। ধীর পায়ে এগিয়ে গেল ফালাকের পেছনে। ফালাক আয়নার দিকে তাকিয়ে দেখল সাদ একদম তার পিঠ ঘেঁষে দাঁড়িয়েছে। মুহূর্তেই ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সাদ কোনো কথা না বলে ফালাকের হাত থেকে খুব আলতো করে ফুলের মালাটা নিয়ে নিল। সাদের লম্বা আর শক্ত আঙুলগুলো তখন ফালাকের ঘাড়ের কাছে অবাধ্য চুলগুলো সরালো। তখন ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। সাদ খুব নিপুণভাবে ফালাকের খোপার চারপাশ দিয়ে বেলি ফুলের গাছড়াটা জড়িয়ে দিল। সাদের হাতের ছোঁয়া ফালাকের ত্বকে লাগতেই তার মনে হলো সে এখনই জ্ঞান হারাবে। সাদের গরম নিঃশ্বাস ফালাকের কানে লাগতেই সে চোখ বন্ধ করে ফেলল। আয়নায় দেখল সাদ তার কাঁধে চিবুক রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো ঘরে তখন বেলি ফুলের তীব্র ঘ্রাণ আর দুই হৃদস্পন্দনের শব্দ। আজ রাতের সাদের এই রূপটা ফালাকের কাছে পৃথিবীর সব চাইতে বড় উপহার। ফালাকের বয়সটা এমন এক সন্ধিক্ষণে যেখানে মনটা কাঁচের মতো স্বচ্ছ আর আবেগে টইটুম্বুর। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া এই মেয়েটি এতদিন কেবল সাদের গাম্ভীর্য আর দাপট দেখে এসেছে, কিন্তু আজ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদের হাতের আলতো ছোঁয়া আর বেলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণে তার পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। ফালাকের মনে হলো তার শরীরের প্রতিটি কোষে এক অজানা শিহরণের স্রোত বয়ে যাচ্ছে। তার সদ্য প্রস্ফুটিত মনটা যেন এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিল, আর সাদের এই সামান্যতম মনোযোগ যেন সেই তৃষ্ণার্ত চাতকের পাখির মতো তাকে পূর্ণতা দিল। সাদ আয়নার দিকে তাকিয়ে ফালাকের চেহারার পরিবর্তনগুলো লক্ষ্য করছে। ফালাকের গালে লজ্জার যে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তা দেখে সাদেরও মনে হলো এই মায়াবী মেয়েটার হাসিতে যে এত শান্তি থাকতে পারে তা জানা ছিল না। পরের দিন সন্ধ্যার দিকে হঠাৎ করেই ফালাকের শরীরটা খুব খারাপ হয়ে গেল। চনমনে মেয়েটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। কপালটা জ্বরে একদম পুড়ে যাচ্ছে। বাড়ির সবাই ফালাকের রুমে ভিড় করেছে। নীলা জলপট্টি দিচ্ছে, সাদের মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সবার মুখে চিন্তার ছাপ। ফালাক কিছুই মুখে দিতে চাইছে না, এমনকি ওষুধের নাম শুনলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। সাদ বাইরে থেকে ফিরে ঘরে ঢোকার আগেই হইচই শুনে থমকে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে এসে দেখল ভেতরে সবাই। ফালাক চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ফর্সা মুখটা জ্বরে টকটকে লাল হয়ে গেছে। সাদ গম্ভীর গলায় বলল, কি হয়েছে এখানে? সবাই এভাবে ভিড় করে আছো কেন? মীরা আমতা আমতা করে বলল, ভাইয়া, ভাবির খুব জ্বর, দুপুর থেকে কিছুই খাচ্ছে না, এখন ওষুধ না খেলে তো জ্বর কমবে না। সাদ ফালাকের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। কোনো কথা না বলে সরাসরি নিচে নেমে গেল। রান্নাঘরে গিয়ে কাজের লোককে কড়া গলায় নির্দেশ দিল,
যেন এক্ষুনি গরম সবজির স্যুপ তৈরি করে উপরে দিয়ে আসে। মিনিট 10-এর মধ্যে স্যুপের বাটি নিয়ে সাদ আবার রুমে ঢুকলো। রুমে তখনও সবাই ফালাককে বোঝানোর চেষ্টা করছে। সাদ ভেতরে ঢুকে হাত বাড়িয়ে বাটিটা নিল। তারপরে ঘরের বাকিদের দিকে তাকিয়ে এক প্রকারের আদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, তোমরা এখন নিচে যাও, আমি দেখছি। সাদের কথা কেউ ফেলার সাহস পেল না। সবাই অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে আর চোখে দেখতে লাগলো আসলে কি ঘটে। সাদ বিছানার পাশে বসল। ফালাক জ্বরের ঘড়িও সাদের উপস্থিতি বুঝতে পেরে একটু কুকড়ে গেল। সাদ চামচ দিয়ে স্যুপ তুলে ফালাকের ঠোঁটের কাছে ধরল। খাও এটা। ফালাক মাথা নেড়ে মৃদু স্বরে বলল, ভালো লাগছে না, খাবো না। সাদের চোয়াল শক্ত হয়ে উঠল। ফালাকের চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে ধরল। বেশি কথা বলবি না, চুপচাপ খা বলছি। শরীর খারাপ করে ঢং করা হচ্ছে, এটা শেষ না করলে আজ কপালে দুঃখ আছে। ফালাক ভয়ে আর কথা বাড়ালো না। সাদের এই রাগী রূপটা দেখে সে বাধ্য হয়ে মুখ খুলল। সাদ নিজ হাতে চামচে করে প্রতিটা লোকমা ফালাককে খাওয়ালো। বাইরে থেকে সবাই এই দৃশ্য দেখে রীতিমতো আকাশ থেকে পড়ল। যে সাদ নিজের খাবার নিজে বেড়ে খায় না, যার মেজাজ সারাক্ষণ সপ্তমে থাকে, সে আজ নিজের হাতে বউকে ধমকিয়ে খাওয়াচ্ছে। খাওয়া শেষ করে সাদ টেবিলের উপরে বাটিটা রাখল। ফালাকের কপালে হাত দিয়ে তাপমাত্রাটা একবার মেপে নিল। সাদের হাতের রুক্ষ স্পর্শে ফালাকের মনের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে এলো। ধমক দিলেও এই ধমকের আড়ালে যে অধিকার লুকিয়েছিল তা ফালাক বুঝতে পারল। এখন ঘুমা, কাল সকালে যেন দেখি জ্বর কমেছে, না হলে খবর আছে। সাদ রুম থেকে বেরিয়ে যেতেই ফালাক চাদরটা টেনে মুখ ঢেকে ফেলল। তার জ্বরের উত্তাপের মাঝেও মনে হলো এই রাগী গম্ভীর মানুষটার শাসনটাও যেন বড্ড আদুরে। পুরো বাড়ি তখন নিঝুম। মির্জা মঞ্জিলের গাড়িটারে শুধু ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছে। সাদ রুমের দরজাটা বন্ধ করে দিল। তার মেজাজ এখন খিটখিটে। ফালাক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে জ্বরের ঘরে অসংলগ্ন কিছু বিড়বিড় করছে। সাদ একটু দ্বিধায় পড়ে গেল। এসব সেবা যত্ন সে আগে কখনো করেনি। মাকে ডাকবে? না, থাক। সাদ ড্রেসিং টেবিলের ওপরে রাখা ওষুধের ফাইলটা দেখল। তারপর একটা বাটিতে জল নিয়ে ফালাকের শিয়রে এসে বসে। ধীর হাতে ফালাকের কপালের উপর থেকে চাদরটা সরালো। আগুনের মতো তপ্ত কপাল। সাদ রুমালটা ভিজিয়ে ফালাকের কপালে ছোঁয়ালো। তপ্ত কপালে ঠান্ডা জলের স্পর্শ লাগতে ফালাক শিউরে উঠে সাদের হাতটা খপ করে ধরে ফেলল। ফালাক আধ বোঝা চোখে বলল, ছেড়ে দিন, অনেক কষ্ট হচ্ছে আম্মু। সাদ হাতটা ছাড়িয়ে নিল না, বরং আরও শক্ত করে ধরে রইল। ফালাকের এই অসহায়ত্ব দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু সে তো সাদ মির্জা, নিজের আবেগ প্রকাশ করা তার স্বভাবে নেই। চুপচাপ শুয়ে থাক, নড়াচড়া করবি না একদম। শরীর খারাপ হয়ে গেছে তো এত ছটফট করার কি আছে? ফালাক এসব শুনল না, সে তো জ্বরের ঘরে আছে। সাদ সারা রাত ফালাকের মাথার কাছে বসে রইল। প্রতি আধ ঘন্টা পর পর জলপট্টি বদলে দিচ্ছে। দুই চোখে ঘুমের লেশ মাত্র নেই। এক হাতে ফালাকের হাতটা ধরে আছে আর অন্য হাতে জলপট্টি দিচ্ছে। ফালাক যখনই একটু ছটফট করছে, সাদ তখনই ধমক দিচ্ছে, একদম নড়বি না বলছি, ঠিকমতো ঘুমো। মাঝরাতের দিকে ফালাকের জ্ঞান একটু পরিষ্কার হলো। চোখ মেলে দেখল বাতি নেভানো। রুমে শুধু জিরো পাওয়ারের নীল আলো জ্বলছে। আর তার মাথার কাছে বসে সাদ তখনও রুমাল ভেজাচ্ছে। সাদের মতো একজন মানুষ যে কিনা সারা এলাকার আতঙ্ক, সে আজ তার জন্য রাত জাগছে। ফালাক খুব ক্ষীণ স্বরে বলল, আপনি ঘুমাননি? ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সাদ হাত থামালো না, চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে ক্লান্তিতে। বেশি পণ্ডিতি করিস না তো, আমি ঘুমালে এই জলপট্টিকে দেবে? চুপচাপ চোখ বন্ধ করে থাক। সকালে জ্বর না কমলে তোকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়াবো, মনে থাকে যেন। ইঞ্জেকশনের ভয় পেয়ে ফালাক আবার চোখ বন্ধ করল। তবে তার ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। এই মানুষটার রাগের আড়ালে এক বিশাল ভালোবাসার পাহাড় লুকানো আছে। সাদ তাকে তুই করে বলছে, ধমকাচ্ছে, কিন্তু এই ধমকটা যেন পৃথিবীর সব চাইতে মিষ্টি সুর ফালাকের কাছে এখন।
ভোর হওয়ার ঠিক আগে সাদের চোখটা একটু লেগে এসেছিল। ফালাক তার জ্বরের ঘোরেই দেখল সাদ মাথার কাছে বসেই তার হাতের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ফালাক অতি সাবধানে তার অন্য হাতটা বাড়িয়ে সাদের চুলে একটু স্পর্শ করল। পরক্ষণেই ভয়েই হাত সরিয়ে নিল, যদি মানুষটা জেগে গিয়ে আবারও ধমক দেয়। সকালে যখন বাড়ির সবাই রুমে উকি দিল, তখন তারা দেখল এক অভূতপূর্ব দৃশ্য। ফালাক গভীর ঘুমে আচ্ছন্ন, আর সাদ মাথার কাছে বসেই ফালাকের হাতটা ধরে ঘুমিয়ে আছে। সাদের মা মুচকি হেসে ইশারা করলেন কাউকে ডাকতে না। সকাল 10টায় সাদের ঘুম ভাঙল, দেখল ফালাক তার দিকে তাকিয়ে আছে। গায়ের উত্তাপ এখন একদম নেই। জ্বর আছে? ফালাক মাথা নেড়ে জানালো নেই। সাদ আবার আগের মতো গম্ভীর হয়ে গেল। ভালো, এখন ওটা ফ্রেশ হ, আর খবরদার আজকের পর যেন আর জ্বর না আসে। আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। সাদ গট গট করে ওয়াশরুমে চলে গেল। ফালাক বিছানায় বসে রইল এক রাশ মুগ্ধতা নিয়ে। 2 দিন পর ফালাক এখন পুরোপুরি সুস্থ। তার গায়ের জ্বর ভাবটা নেই, বরং মুখে ফিরে এসেছে এক চিলতে সজীবতা। সকালে গোসল সেরে আয়নার সামনে দাঁড়ালো। তার মনে পড়ে গেল গত 2 রাতের কথা। জ্বরের ঘোরে সবটা স্পষ্ট না দেখলেও সাদের যত্নশীল হাতের ছোঁয়াটা তার স্মৃতিতে গেঁথে আছে। ফালাক ড্রয়ার থেকে কাপড় বের করছিল, তখনই সাদ রুমে ঢুকলো। হাত ঘড়িটা পড়তে পড়তে ফালাকের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার, আজই এত কাজ করার শখ হয়েছে কেন? এখনও তো মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমি এখন একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। সাদ চিন্তা শব্দটা শুনেই একটু অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত জানলার দিকে তাকিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি চিন্তা করছি না, আমি শুধু চাইছি না তুই আবার অসুস্থ হয়ে আমার ঘুমের আর সময়ের 12টা বাজাস। সুস্থ যখন হয়েছিস এখন নিজের যত্ন নে। সাদ চলে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে গিয়ে আবার থামল। পকেট থেকে একটা ছোট ওষুধের পাতা বের করে টেবিলের উপরে রাখল। এই ভিটামিনটা রোজ রাতে খাবি, আর খবরদার আজ যেন তোকে রান্নাঘরে বেশিক্ষণ না দেখি। মা আছে, চাচি আছে, ওরা সামলাবে। ফালাক অবাক হয়ে তাকিয়ে রইল। সাদ তাকে ধমকাচ্ছে ঠিকই, কিন্তু সেই ধমকের আড়ালে এক অদ্ভুত অধিকার। নিচে নামতেই মীরা, রিমা আর নীলা ফালাককে ঘিরে ধরল। মীরা দুষ্টুমি করে ফালাকের কানে ফিস ফিস করে বলল, জানো ভাবি, ভাইয়া যে তোমাকে এইভাবে ধমকিয়ে সেবা করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। ফালাকের গাল দুটো আবার সেই বেলি ফুলের গাছড়ার দেওয়ার দিনের মতন লাল হয়ে উঠল। বিকেলের শান্ত মির্জা মঞ্জিলে একটা দামি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন আরিয়ান আহমেদ। পরনে ধূসর রঙের একটা ব্লেজার, চোখে চশমা, চেহারায় এক ধরনের আভিজাত্য আর গাম্ভীর্য। তিনি লন্ডনে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছেন এবং কয়েকদিন থাকার জন্য সাদের বাবার অনুরোধে এই বাড়িতে এসেছে। আরিয়ান ভেতরে ঢুকতেই বাড়ির বড়রা তাকে সাদরে গ্রহণ করল। ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিলেন তিনি। আরিয়ানের ব্যক্তিত্ব প্রখর। ঠিক সেই মুহূর্তে ফালাক রান্নাঘর থেকে ট্রে হাতে করে ড্রয়িং রুমে এলো। তার পরনে মেরুন রঙের একটা সুতির শাড়ি, ভেজা চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। অসুস্থতার ধকল কাটিয়ে ফালাকের চেহারায় এখন এক মায়াবী স্নিগ্ধতা। ফালাক যখন ট্রেটা টেবিলের উপরে রাখলো, আরিয়ানের নজর গিয়ে স্থির হলো তার উপর। আরিয়ান একদম খুঁটিয়ে খুঁটিয়ে ফালাককে দেখতে লাগলো। ফালাকের শান্ত চাহনি, তার সহজাত সরলতা দেখে আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাবতেও পারেনি এই বাড়ির ভেতরেও এত স্নিগ্ধ কোনো মেয়ে থাকতে পারে। আরিয়ান মনে মনে ভাবছে, এই মেয়েটি কে? এত সাধারণ পোশাকেও ওর ভিতরে এক অদ্ভুত আভিজাত্য আছে। লন্ডনের চাকচিক্য ভরা জীবনেও তো এমন পবিত্র সৌন্দর্য দেখিনি। আরিয়ান এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক মাথা নিচু করে চলে যেতে চাইল, তখন আরিয়ান খুব মার্জিত স্বরে ডাক দিল, শুনুন। ফালাক থমকে দাঁড়িয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ফালাককে একটু অস্বস্তিতে ফেলল। আপনি কি এই বাড়ির মেয়ে? আরিয়ানের প্রশ্নে ড্রয়িং রুমের উপস্থিত সবাই একটু চুপ হয়ে গেল। আরিয়ান জানে না ফালাক এই বাড়ির বড় বউ। সে ভাবছে ফালাক হয়তো এই পরিবারেরই কোনো অবিবাহিত সদস্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো সাদ।
সাদ কোনো কথা না বলে আরিয়ানের দিকে একবারও না তাকিয়ে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল। তার এই হঠাৎ চলে যাওয়াটা আরিয়ানকে বেশ অবাক করল। সাদের মা ফালাকের পরিচয়টা পরিষ্কার করতে গিয়ে মাত্র বলতে শুরু করেছেন, আরিয়ান বাবা, আসলে ফালাক হচ্ছে সাদের। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সদর দরজা দিয়ে প্রবেশ করলেন সাদের বাবা, তার সাথে কয়েকজন ব্যবসায়িক পার্টনার। আরিয়ানকে দেখেই তিনি সব ভুলে হাসি মুখে এগিয়ে এলেন। আরে আরিয়ান, কখন এলে বাবা? তোমার বাবা তো বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন, চলো চলো আমার সাথে। আরিয়ান চাইলেও আর ফালাকের পরিচয়টা তখন জানতে পারল না। সাদের বাবার কথায় সে বাধ্য হয়ে ওই দিকটায় চলে গেল। তার মনের এক কোণে ওই শান্ত মেয়েটির ছবি গেঁথে রইল।